গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমাদের আবার নেক্সট ভিডিও আমাদের রাহুর উপরে। তো এবার আজকে যে চার্টের উপর বিশ্লেষণ হবে সেটা হচ্ছে একটা সিংহ লগ্নের চার্ট, যেটা আমাদের দেখতেই পাওয়া যাচ্ছে, বোর্ডের মধ্যে আছে সিংহ লগ্নের চার্ট। এবং এই সিংহ লগ্নের চার্ট দিয়ে এবার আমরা আজকে বুঝবো, আগের দিন যেহেতু 8th হাউস আমাদের কমপ্লিট হয়ে গেছিল, আজকে 9th হাউসে কি কি এফেক্ট দিতে পারে বা কি কি হতে পারে। তো এবার আমাদের সাথে তো আবার মানে আমাদের যে মেইন গেস্ট আমাদের বশির চক্রবর্তী স্যার, তিনি আজকে আবার আমাদের সাথে আছেন। তো এই যে সিংহ লগ্নের চার্ট, এই সিংহ লগ্নের চার্টে 9th হাউসকে তো যেহেতু আমি একটু হলেও অ্যাস্ট্রোলজি মানে স্টাডি করি, স্যারের কাছে আমি করি, এবার সেই থেকে আমার এইটুকু শেখা আর কি। এবার 9th হাউসকে স্যার বলা হয় ভাগ্যের ঘর। আর রাহু কিন্তু একটা অশুভ গ্রহই বলে সবাই জানে, রাহু কেতু এদেরকে। তো এবার এই যে একটা ম্যালিফিক প্ল্যানেট কি এই ভাগ্যের ঘরে বসে আছে, তা আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাগ্যের ঘরে একটা অশুভ গ্রহ, তো তার মানে কি এই চার্টে যে ব্যক্তি বা যার লগ্ন সিংহ, আচ্ছা, মানে তার কি মানে পুরো ভাগ্যটাই কি খারাপ হবে, মানে পুরো লাইফটাই কি তার ভাগ্য সাথ দিবে না, এরকম কি কোনো ব্যাপার আছে? আমরা একটু শোনো, নবম ঘরে আগে রাহুর অবস্থানটা করে নিই, একটু মার্ক করে তারপরে আমরা ব্যাখ্যাটা করছি। ঠিক আছে, তো দেখো আমরা এর আগেও যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো থেকে তুমি হয়তো বা আমাদের যারা ভিউয়ার্স তারা পরিষ্কার বুঝেছে যে শুধুমাত্র খারাপ ঘর মানে কোনো একটা খারাপ গ্রহ যদি কোনো একটা ঘরে থাকে তাহলেই যে তার সমস্ত কিছু খারাপ হবে এর কোনো অর্থ নেই, আমরা আলোচনা থেকে বোঝাতে পেরেছি। এবং আমরা রাহু অষ্টম হাউসে যখন ফলগুলো বিশ্লেষণ করেছিলাম তখন তোমাদের বলা হয়েছিল যে কোনোভাবে যদি এই রাহুর সাথে আমাদের বিষ্ণু স্থান এবং লক্ষ্মী স্থান, যে স্থানগুলোকে বলেছিলাম, বিষ্ণু স্থান মানে বলেছিলাম 1, 4, 7, 10, লক্ষ্মী স্থান বলেছিলাম 5, 9, এই গ্রহদের যদি কানেকশন হয় কোনোভাবে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি সেটা কখনোই খারাপ ফল দিবে না, সেটা খুব ভালো ফল দেবে। উদাহরণস্বরূপ আমি ইচ্ছা করে আজকে এই সিংহ লগ্নের যে চার্ট সেই চার্টটাকে বেছে নিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাহু এখানে নবম ঘরে বসে আছে, অর্থাৎ রাহু এখন 9th লর্ড, মঙ্গলও 9th লর্ড তুমি জানো, কিন্তু রাহু এখন 9th লর্ড হিসেবে কাজ করছে। ধরো এখন এই যে আমাদের প্রথম ঘরের যে অধিপতি তুমি দেখতে পাচ্ছ লিও লগ্ন, যেহেতু সান, ধরো সানকে এখানে নিয়ে চলে আসলাম, তাহলে কিন্তু একটা অদ্ভুত যোগ তৈরি হলো। তোমরা জানো এটাকে কি যোগ বলে? এটাকে সান আর রাহু যেহেতু কনজাক্ট, তাহলে এটা হচ্ছে তোমার গ্রহণ যোগ হয়ে যাচ্ছে, মানে মারাত্মক কিছু জীবনে হয়ে। কিন্তু দেখো এই গ্রহণ যোগ, যদিও গ্রহণ যোগ বলছি আমরা, কিন্তু এই গ্রহণ যোগ কিন্তু এই ব্যক্তির পক্ষে খুব উৎকৃষ্ট। কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ বিষ্ণু স্থান এখানে 1 নম্বর এবং লক্ষ্মী স্থান নবম, তার লর্ড দুজন কানেকশন তৈরি হয়েছে, এটা একটা রাজযোগ তৈরি হয়েছে। এই রাজযোগের ফলে রাহু এই ঘরে থাকা অবস্থায় প্রচন্ড ভালো ফল দেবে। কি ভালো ফল দিতে পারে? দেখো এখানে ভাগ্য, আমরা জানি 9th হাউস মানে ভাগ্য, তার মানে অচানক কিছু পাওয়া, ভাগ্য বলে কিছু পাওয়া, ভালো গুরু পাওয়া, ভালো বাবা পাওয়া, অ্যানসেস্টার যারা আছে, যারা পূর্বপুরুষ, তাদের থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ তাদের যে মানে আশীর্বাদ পুষ্ট হওয়া, হায়ার লার্নিং, খুব ভালো হায়ার লার্নিং করতে পারবে, সে আইডিয়ালিজমে বিশ্বাসী হবে, ভালো ভালো রিলিজিয়াস থট থাকবে, বিদেশ যাত্রা তৈরি হতে পারে। ঠিক আছে, এই সমস্ত ভালো গুণগুলো কিন্তু এই ক্ষেত্রে ঘটবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাহু যদি 9th হাউসে থাকে এবং তার সাথে এই 1, 4, 7, 10 এবং সাথে বললাম পঞ্চম ঘরের অধিপতিও যদি কানেক্টেড থাকে, তাহলে কিন্তু রাহু নবম ঘরে থাকা অবস্থায় খুব ভালো ফল দেবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা যেটা অ্যাস্ট্রোলজিতে গ্রহণযোগ বলি, এই গ্রহণযোগ যে সবসময় খারাপ ফল দিবে তা নয়। তুমি দেখতে পাচ্ছ এখানে গ্রহণযোগ রাজযোগে পরিণত হয়ে গেছে, এই ব্যক্তির কিন্তু মারাত্মক উন্নতি হবে। ঠিক আছে, এবং জানবা যে মানে নবম হাউসে রাহু থাকা, অনেক আমরা বলি খারাপ, ভাগ্য মানে শেষ হয়ে যাবে, সেরকম কিন্তু কোনো ঘটনা নয়, বরং ভালোও হতে পারে। বুঝতে পেরেছ? তার মানে এবার এখান থেকে বোঝা গেল মানে গ্রহণযোগ থাকলেই যে খারাপ হবে। হ্যাঁ, মানে রাহু 1 নম্বর যে গ্রহণযোগ, আমি গ্রহণযোগটা দেখালাম এখানে, সবসময় গ্রহণযোগ হবে তা না,
তুমি এই যে যেমন এখানে মঙ্গলটাকেও বসিয়ে দিতে পারতা, তাও ভালো ফল পেতে। দেখো রাহু মঙ্গল সবাই বলে সাংঘাতিক মানে কিছু হয়ে যাবে, কিন্তু ভালো ফল দেবে। আবার যদি স্যাটার্ন বসাতাম তাহলেও ভালো ফল দেবে, আবার মুন বসালে তাহলেও ভালো ফল দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? এইটুকু কনসেপ্ট তো ক্লিয়ার। হ্যাঁ, এইবার আগের থেকে কনসেপ্টটাই সেটা, যেটা যদি রাহু এবার এখানে সিঙ্গেল বসে থাকে, রাহু যদি সিঙ্গেল বসে একা থাকে তাহলে তার প্রসপেক্টিভে আমাদেরকে কি কি নেগেটিভ রেজাল্ট দিতে পারে রাহু? না, রাহু যদি এখানে একা বসে থাকে, কারো যদি কোনো খারাপ দৃষ্টি না থাকে, কারোর সাথে যদি সংযোগ খারাপ না থাকে, ও খারাপ ফল দেবে না, ও ভালো ফল দেবে। এই ব্যক্তি রিলিজিয়াস থটস, একটু আগেও বললাম তোমার রিলিজিয়াস থটস, মানে রাহু আর কেতুর মধ্যে না রিলিজিয়াস থটস মিলে মধ্যে একটা পার্থক্য দেখা যায়। ধরো আমরা যে ভক্তি করি, আমরা অনেকে ভক্তির কিন্তু দুটো ভাগ। তুমি যদি মায়াপুরে যাও, ওরা ভক্তিতে কিন্তু আনন্দ খুঁজে পায়, দেখবে নাচতে নাচতে শ্রীকৃষ্ণের নাম করছে, সেই ধরনের ভক্তি দেয় রাহু। আচ্ছা, বুঝতে পেরেছো? এই ব্যক্তি প্রচন্ড রিলিজিয়াস থটের হবে, ভালো ভালো বড় বই পড়বে, হায়ার এডুকেশন হবে, বিদেশে যাবে, ভালো ট্রাভেল হবে, আর তোমাকে তো বলে দিলাম ভাগ্য, বাবা, গুরু ইত্যাদি অ্যানসেস্টার, এগুলো সব ভালো গল্প তার সঙ্গে ঘটবে। বুঝতে পেরেছো? এগুলো হলো সব ভালো যোগ, যেটা বললাম যে রাহু যদি একা থাকে তাহলেও ভালো হবে, বা রাহুর সাথে যদি কে বললাম 1, 4, 7, 10 এবং 5 এই যদি কানেকশন থাকে, তাহলে কিন্তু ওই ঘরে রাহু ভালো হবে। ঠিক আছে, এবার খারাপ ফল তো আমি বললাম, খারাপ এখানে কিছু নেই। না, খারাপ আছে, খারাপ ফল অবশ্যই আছে। তাহলে খারাপ ফলটা এবার বিশ্লেষণ করে দিই। হ্যাঁ, এবার খারাপ ফলটাই ওটাই তোমাদের আগের দিনও বলেছিলাম, আগের দিন এইটা দেখো, অ্যাস্ট্রোলজি তো একটা বিজ্ঞান। সেই বিজ্ঞানটাকে যেভাবে তথাকথিত বইগুলোতে লেখা থাকে যে রাহু অমুক ঘরে অমুক ফল দিবে, অমুক, এত বড় বিশ্লেষণ বা এত বড় মুখস্থ করার ক্ষমতা নেই, একটা বিজ্ঞানে এগোতে হবে। আমরা এর আগের দিন বিজ্ঞানটা কি শিখেছি, যে রাহুর সাথে যদি ত্রিশারা লর্ডের কানেকশন থাকে, ঠিক আছে, তাহলে খারাপ ফল দেবে। এবার এখানে ত্রিশারা লর্ড কে দেখো, ত্রিশারা কি বলেছিলাম, 3, 6, 11। তাহলে 3 নম্বর ঘর হচ্ছে ধরো 7, তুমি দেখতে পাচ্ছ ভেনাস। এখানে যদি রাহু ভেনাস কানেকশন থাকে, তাহলে কিন্তু রাহু এই ঘরের খারাপ ফল দেবে। আচ্ছা, এবার অনেক জায়গায় দেখা যাবে রাহু ভেনাস কনজাংশনটা আবার ভালো, খুব ভালো। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে ভালো হবে না, মানে এই সাইডে আবার না, এটা এখানে যেহেতু ত্রিশারা লর্ডের সাথে কানেকশন আছে, ঠিক আছে, এখানে বুধের সাথে যদি কানেকশন হয়ে যেত, তাহলে কিন্তু খারাপ ফল দিত। স্যাটার্নের সাথে কানেকশন, দেখো এবার একটা অদ্ভুত জিনিস, স্যাটার্নের সাথে একবার বলছি কানেকশনে ভালো, আবার বলছি খারাপ, তাহলে কোন রেজাল্টটা দেবে? দুটোই দেবে, ভালো খারাপ দুটোই দেবে। দুই ধরনেরই রেজাল্ট পাবে, কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে, কিছু ক্ষেত্রে খারাপ রেজাল্ট পাবে। ঠিক আছে, সেই জন্য যখন স্যাটার্নের সাথে এই কানেকশনটা হবে, অন্যগুলোর সাথে কানেকশনে যতটা ভালো ফল দিচ্ছিল, স্যাটার্নের সাথে কানেকশন হলে ততটা ভালো কিন্তু ফল দেবে না, কিছু খারাপও ফল দেবে। বুঝতে পেরেছো? এবার এই যে খারাপ ফলটাকে আমরা বিশ্লেষণ করছি, বিশ্লেষণ করি কি হবে। 9th হাউসে রাহু যদি খারাপ ফল দেয়, দেখো অ্যাস্ট্রোলজিতে একটা নিয়ম আছে, সেটাকে বলে ভবৎ ভবম রুল। সেই রুলে কি বলে? সেই রুলে বলে, যেমন এটা পঞ্চম হাউস, পঞ্চম ঘরের বেশি ভালো ফল দেবে তার থেকে পঞ্চম যে হবে, তাহলে এটা পঞ্চম। এখান থেকে যদি পঞ্চম গুণি, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, মানে 9th হাউস পড়ে গেছে। তার মানে পঞ্চম হাউসের যে রেজাল্ট গুলো, সেগুলোকে আরো বর্ধিত ভাবে দেবে হচ্ছে নবম হাউস। আচ্ছা, ঠিক আছে। এবার ধরো নবম হাউস খারাপ হয়ে গেল, তাহলে পঞ্চম হাউসের যে ফলগুলো আমরা আগে বিশ্লেষণ করেছি, সেই ফলগুলো কিন্তু খারাপ পাবো। এবার দেখো কেন খারাপ পাবো। এবার এখানে খারাপ হলে, তুমি তো জন্মসূত্রে এরকম চার্ট নিয়ে জন্মেছো, ধরো আমি এখান থেকে কানেকশন করে দিচ্ছি, ধরো ভেনাসের কানেকশন করে দিচ্ছি, খারাপ। এবার কেন তুমি অ্যাস্ট্রোলজারের কাছে গেলা, অ্যাস্ট্রোলজার বললো যে আমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, বললো তুমি কি ভালো কাজ করো? তুমি বললো হ্যাঁ আমি সব ভালো কাজ করি, কোনো অন্যায় করিনি। তুমি কি মানুষকে সেবা করো? বললো হ্যাঁ সেবা করি। তাও আমার এত ভাগ্য খারাপ কেন? কারণ কারো ভাগ্য খারাপ হলে আমরা কি উত্তর দিই? যে তুমি নিশ্চয়ই ভালো কোনো কাজ করছো না। সে হয়তো সবকিছু করে, কিন্তু তার কপালটা মন্দ, যাতে হাত দেয় তাতেই সমস্যা তৈরি হয়। বুঝতে পেরেছো? এবার 90% মানুষই তাই। হ্যাঁ, কেন হয়? তার কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যানসেস্টারের হাউস, পূর্বপুরুষ। এটা তোমার ভাগ্যতে না। তোমরা জানবা, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ত্রিপুরুষ, 3rd জেনারেশন বলে।
আমরা যে কাজটা করব, যে ভালো কাজটা করব, সেই কাজটার ফল পাবে আমাদের থার্ড জেনারেশন, আমার ছেলে না তার ছেলে বা তার মেয়ে। ও ঠিক আছে, তাহলে আমার বাবার বাবা অর্থাৎ আমার দাদু নিশ্চয়ই এমন কোনো খারাপ করে কাজ করেছে, সেই অ্যানসেস্টার প্রপার্টিতে আমার ভাগ্যটা খারাপ হয়েছে, যেটাকে আমরা অ্যাস্ট্রোলজিতে দেখবো অনেক সময় আমরা পিতৃদোষ বলি। পিতৃদোষ বলা হয় না? পিতৃদোষ মানে নাইন্থ লর্ড কোনো না কোনো ভাবে খারাপ হয়ে যাওয়া। এবার কেন খারাপ হয় সেটা আমি বিশ্লেষণ করেছি, বুঝতে পেরেছো? এই জন্য ওর জীবনে কিন্তু একদম হাহাকার নেমে আসবে। নাইন্থ হাউস যদি খারাপ হয়, ভাববা তার জীবন চারিদিক দিয়ে জলাঞ্জলিতে পরিণত হয়েছে, কোনোভাবেই সে উঠতে পারে না। বুঝতে পেরেছো? তো এইভাবে আমাদের কিন্তু নাইন্থ হাউস আমাদের জীবন। এবার কি কি ক্ষতি হতে পারে দেখতেই পাচ্ছ। তোমার ভাগ্য একদম বাজে হবে, তোমার অ্যানসেস্টার খুব বাজে কাজ করেছে। এবার কি বাজে কাজ করে? রাহু, তোমরা জানো যে রাহু হচ্ছে বিষ বলে, রাহু অনেকে বিষ বলা হয়। ঠিক আছে, তার মানে এমন কিছু বিষাক্ত জিনিস তোমার পূর্বপুরুষ মানে তোমার দাদু প্রয়োগ করেছিল, যার কোনো একটা ক্ষতিকারক প্রভাব কোনো জীবের উপর পড়াতে তোমার ভাগ্যে সেই প্রভাবটা পড়ে গেছে। তাহলে তো মানে অল্প দিলে তাতে একটা মানে মেজার একদম একটা এফেক্ট, মানে হ্যাঁ, মানে কোনো কিছু ক্ষতিকারক বা অনৈতিক কিছু করেছে, তার প্রভাবে তোমার জীবনে তোমার অ্যানসেস্টারের যে কার্যকলাপ তার প্রভাবটা তোমার নাইন্থ হাউসটাকে একদম নষ্ট করে দিচ্ছে। বুঝতে পেরেছো? এবার নেক্সট তাহলে আমাদের কি আসবে? যে ধরো কারো খারাপ হয়ে গেছে, তাহলে এখন আমরা কি করব? কোনো রেমেডি মানে লাস্ট অব্দি আমরা অ্যাস্ট্রোলজিতে যারা রেমেডি আমরা খোঁজ করি, কারণ আমরা সবসময় যখনই সমস্যায় পড়ি সেই সমস্যা থেকে মানে বাঁচার জন্য একটা মানে কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকতে চাই, এবং সেই জিনিসটাকে সমাজের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব আমাদের। ঠিক আছে, এবার এখানে কি, এখানে তুমি যদি কোনো জ্যোতিষীর বা নর্মালি আমাদের কাছে বা কোনো জ্যোতিষীর কাছে অনেক পাথর টাথর ইত্যাদি, যে তোর ভাগ্য পরিবর্তন হবে না, কারণ আমার দোষ আমার অ্যানসেস্টার করে গেছে, তার প্রতিক্রিয়া আমার ভাগ্যে পড়েছে। তাহলে আমরা কি করব? আমরা জানো বা তুমি জানো এর আগে যে অ্যানসেস্টার প্রতি মাসে একদিন অ্যানসেস্টার ডে আসে, সেটা হচ্ছে অমাবস্যার দিন। ঠিক আছে, অমাবস্যার দিন আমাদের পিতৃপুরুষের দিন। সেই দিন মানে সেই অমাবস্যার দিন তুমি যদি তোমার পিতৃপুরুষ যে দোষটা করেছে সেটা যদি তুমি জানতে পারো, বা না জেনেও যদি প্রার্থনা করো ঈশ্বরের কাছে যে আমার পিতৃপুরুষ এই দোষটা করেছে বা কোনো একটা দোষ করেছে, যেটাই করুক না কেন তার জন্য তুমি ক্ষমা চেয়ে নাও, এবং দরিদ্রদের যদি ফিডিং করাও, কোনো কিছু খেতে দিলা, অসহায় যারা তাদেরকে যদি তুমি ফিডিং করাও অমাবস্যার দিন, তাহলে কিন্তু একটা ভালো রেমেডি। আর একটা উত্তম রেমেডি আছে যেটা আমাদের পক্ষে করা হয়তো একটু কষ্টকর হয়, সেটা হচ্ছে তুমি জানো যে রাহু হচ্ছে গঙ্গা স্নানের প্রতীক, অ্যানসেস্টার মানে অমাবস্যা। সুতরাং অমাবস্যার দিন যদি কেউ গঙ্গা স্নান করে তাহলে কিন্তু এই হাউস কোনো না কোনোভাবে ধীরে ধীরে আস্তে আস্তে একটু সুগঠিত হবে। তার থেকেও যেটা এফেক্ট করবে, আমার থেকেও এফেক্ট করবে আমার উত্তর পুরুষের উপর, মানে আমার থার্ড জেনারেশন যারা, তাদের ভাগ্যকে কিন্তু সুগঠিত করবে আমার এই কাজ। এবং আমরা প্রত্যেকেই চাই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই তো? আমরা প্রত্যেকেই চাই, এই জন্য কিন্তু আমাদের এত খাটনি, এত সমাজের এত পরিশ্রম। তাই সেটা করতে গেলে কিন্তু আমাদের এই রেমেডিটা করতে হবে, এবং উত্তম ফল দিবে এই রেমেডিটা। ঠিক আছে, তাহলে আজকে আমরা রাহু নিয়ে মোটামুটি নবম হাউস আলোচনাটা কমপ্লিট করলাম। মানে মোটামুটি তো বলা হয় একটা চার্টের মধ্যে সবচেয়ে সেনসিটিভ বর্তমানে নাইন্থ হাউস, মানে সবচেয়ে আর কি মানে ডিমান্ডেবল হাউস যেটা নাইন্থ হাউস, কারণ নাইন্থ হাউসই ভাগ্য, আর লোকজনের প্রশ্নটাই থাকে ভাগ্য নিয়ে, আমার ভাগ্য কেমন হবে। তো আজকে মোটামুটি নাইন্থ হাউসের এইটুকুই, নাইন্থ হাউসের রেমেডি দিয়ে দেওয়া হবে সবাইকে। এই কারণে প্রত্যেককে বলা হয় যে মানে যতটা পরিমাণ পাপ কম করা যায়, এবার কম করলে অন্তত নিজের থার্ড জেনারেশনটা যেটা আজকে আমরা জানলাম যে পিতৃদোষ, অনেকের এই পিতৃদোষ নিয়ে যে আসলে জিনিসটা কি। আসলে দেখবো সমাজে অনেকে একটা জিনিস বলে যে ও তো এত অন্যায় করে, ও তো শাস্তি পায় না। শাস্তি পাবে, ও কিন্তু শাস্তি পায় না,
শাস্তি পায় ওর থার্ড জেনারেশন। সেই জন্য ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। এটাই হচ্ছে কথা। মানে প্রত্যেকের সমাজের কাছে এটাও প্রত্যেকেরই বার্তা যে যতটা বড় পাপ কম করো, মানে নিজেদের মধ্যে নিজেদের যতটুকু হয় ততটুকুই খাও নিজেদের। এই কারণে মানে বলা হয় যে নিজেরটা না হবে, এবার নিজের তো আজকে কিছু হচ্ছে না, ওই কারণে আমরা ভাবি না কেউ যে আমার তো হচ্ছে না, আমি তো পার হয়ে যাবো। কিন্তু থার্ড জেনারেশন যখন দেখবে, ও যখন কপাল চাপড়াবে না, তখন সেইটা দেখার মতো পজিশন তো আমরা থাকবো না, কেউই থাকবো না। ওই কারণে আমরা ভাবি। কিন্তু ওই চাপড়ানোটা চাপড়ানোর মতো নয়, ওটা দেখার মতন বিষয়। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আচ্ছা, আমরাও আরেকটা জিনিস শেয়ার করছি তোমার সাথে, যে পরের দিন আমরা যে বিষয়টা নিয়ে যাব, অনেকদিন রাহুল নিয়ে আলোচনা করলাম, মেন খণ্ডগুলো নিয়ে আলোচনা করলাম। ভিউয়ার্সদের যদি কারো কোনো হাউস সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে বলবে। আর পরের দিন আমার একটা একদম নতুন রিসার্চ, ঠিক আছে, আপনাদের জানাচ্ছি, জানিয়ে দেই বিষয়টা, রিসার্চটা। সেটা হচ্ছে সৌন্দর্য কিভাবে বাড়ানো যায়। মানে এটা বিশেষ করে মেয়েদের সবচেয়ে বেশি ডিমান্ডেবল। হ্যাঁ, এটা ডিমান্ডেবল টপিক মেয়েদের ক্ষেত্রে। কারণ এটা নিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজির যে বইয়ে যে ধরনের ধারণা আছে, সেই ধারণার বাইরে গিয়ে আমি একটা রিসার্চ করেছি এটা নিয়ে, ঠিক আছে। এবং সেটা অ্যাপ্লাই করার পর মোটামুটি 15-17 জনের উপরে অ্যাপ্লাই করার পর বেশিরভাগ ক্ষেত্রে খুব গুড রেজাল্ট দেখতে পেয়েছি। একদম প্রুভড, প্র্যাকটিক্যালি প্রুভড। দেখো, যে জিনিস আমরা ভিউয়ার্সদের জানাবো অবশ্যই এটা প্র্যাকটিক্যালি প্রুভ করতে, প্রুভ করার পর এটাই আমরা আনবো পরের দিন। খুব ইন্টারেস্টিং টপিক হবে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এটার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। নেক্সট দিনই কিন্তু এই টপিকের উপর ভিডিও হবে। এই ভিডিওর পরের টপিকই কিন্তু এই ভিডিওর উপরে আসবে, যে মেয়েদের সৌন্দর্যতা বাড়ানোর উপায় কি কি আছে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, আজকের মতন এইটুকুই। শুভরাত্রি সবাইকে, নমস্কার।